নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বা বৈশাখী চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প দেহের মূল্য। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য লিখিত। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বা বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বা বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প দেহের মূল্য। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। ওষুধগুলো ঠিকঠাক নিচ্ছেন তো? হ্যাঁ স্যার, রেগুলার খাচ্ছি, তবুও রিপোর্ট তো খুব একটা ভালো নয়। হাইপার সেক্সুয়াল ডিসঅর্ডার বা হাইপার সেক্সুয়ালিটি। কি বলছেন ডক্টর? যেটা বলছি একদম ঠিক বলছি অনেক। আমাকে একটু ব্যাখ্যা করে বোঝান প্লিজ। দেখুন, এটা একটা মানসিক অবস্থার নাম, যেখানে একজন ব্যক্তি স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত যৌন ইচ্ছা বা যৌন আচরণ প্রদর্শন করে। এই অবস্থায় একজন ব্যক্তির চাহিদা এত বেশি হয় যে তার ব্যক্তিগত জীবন, সম্পর্ক বা কাজের ওপরও প্রভাব ফেলতে পারে। এটা অনেক সময় মানসিক স্বাস্থ্য আর সমস্যার সৃষ্টি করতে পারে। উদ্বেগ, বিষণ্ণতা, আবেগ সবকিছুই। অতিরিক্ত পর্নোগ্রাফি দেখা বা ওইসব কর্মকাণ্ডে লিপ্ত হওয়া, সম্পর্ক বা কাজের ক্ষতি হওয়া সত্ত্বেও সেই আচরণ বন্ধ না করতে পারা, অপরিকল্পিত বা বিপজ্জনক যৌন আচরণ। অনেক চুপ হয়ে যায়। অনেকের জীবনে অস্থিরতার শেষ নেই। তার দিন শুরু হয় যান্ত্রিকভাবে এবং রাতগুলো তার জীবনের সবচেয়ে কঠিন অংশ। তার ভেতরে প্রতিনিয়ত চলতে থাকে এক অদ্ভুত যুদ্ধ। একদিকে সমাজের নিয়ম, নৈতিকতা, মানুষের দৃষ্টিভঙ্গি, অন্যদিকে তার নিজের অপ্রতিরোধ্য যৌন আকাঙ্ক্ষা। বারবার চেষ্টা করেও সে নিজেকে সামলে রাখতে পারে না। অফিসের কাজ শেষ করে বাসায় ফিরে তার মন শান্ত থাকে না। সে নিজের মনকে বোঝাতে চায় যে সে একজন স্বাভাবিক মানুষ, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা অন্ধকার আকাঙ্ক্ষা তাকে প্রতিদিন ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। প্রতিবার সে সিদ্ধান্ত নেয় আজ থেকে সবকিছু ঠিক করবে, কিন্তু শেষ পর্যন্ত আবার সেই পুরনো পথে হাঁটে। রাতে ঘন্টার পর ঘন্টা অনলাইন পর্নোগ্রাফি দেখে নিজেকে সান্ত্বনা দেয় সে। রাতে বিছানায় শুয়েই অনেক ভাবে, এভাবে আর কতদিন? আমি কি কখনো মুক্তি পাবো এই শৃঙ্খল থেকে? তার কষ্টের চিহ্ন ফুটে উঠেছিল তার ক্লান্ত চোখে। পরের দিন অফিসে নতুন সহকর্মী রাহার সঙ্গে মিটিংয়ে বসে সে। রাহা কেবলমাত্র কয়েক সপ্তাহ হলো অফিসে যোগ দিয়েছে। তার মধ্যে সহজাত স্নিগ্ধতা আছে। সে সকলের সাথে মিশে কাজ করতে পারে, অন্যদের সাহায্য করতেও কখনো দ্বিধা করে না। কিন্তু মিটিংয়ে রাহার দিকে তাকিয়ে থাকা অনেকের মন যেন তাকে অন্য কিছু বোঝাতে চায়। মিটিং শেষে রাহা হালকা হাসি দিয়ে অনেকের দিকে তাকিয়ে বলে, কাজটা সহজ না হলেও আমরা সবাই ঠিক মিলেমিশে করতে পারবো। রাহার হাসি অনেকের মনে এক ধরনের অদ্ভুত অনুভূতি তৈরি করে। সে ভাবতে শুরু করে, এই মেয়েটা কি আমাকে বুঝবে, নাকি এটাও আমার একটা মনের ভুল? বাস্তবে অনেক জানে এই অনুভূতি তার ভেতরে সমস্যা হয়ে উঠেছে। সে চাইলে এক বন্ধুত্বকে সহজ রাখতে, কিন্তু রাহার সঙ্গে প্রতিদিন কথা বলার সময় তার মনের ভেতরে সেই অন্ধকার আকাঙ্ক্ষা বারবার জেগে উঠেছিল। ঠিক যেটা হয়েছিল সুজাতার সঙ্গে। সেও ছিল অফিসেরই কর্মী। কিছুদিন বন্ধুত্বের পরই সুজাতাকে বাড়িতে আমন্ত্রণ করেছিল সে। প্রকাশ করতে চেয়েছিল তার এই অসুখের কথাটা, কিন্তু কিভাবে যেন অসভ্যতামি করে ফেলে সে। তারপর থেকে মেয়েটা আর অফিসে আসে না। খোঁজ খবর নিয়ে অনেক জানতে পেরেছিল সে নাকি চাকরি ছেড়ে দিয়েছে। বেশ কিছুদিন পর কাজকর্ম হয়ে গেলে অনিক আর রাহা ক্যান্টিনে বসে কফি খাচ্ছিল। রাহা কফিতে চুমুক দিয়ে বলে, তুমি চুপচাপ থাকো কেন অনিক? তুমি কি সবসময় এমন, নাকি শুধু কাজের জন্যই সিরিয়াসলি ভাব দেখাও? অনিক হেসে বলে, না, আমি আসলে একটু চুপচাপ মানুষ,
তবে কাজের বাইরে আমার অনেক কিছু নিয়েই চিন্তা করার আছে। সত্যি? কিরকম জিনিস? এই যেমন ধরো, আমি বেড়াতে যেতে খুব ভালোবাসি। তাই? তাহলে ছুটি নিয়ে কয়েকটা দিন আমরা একটু বেরিয়ে আসি। অনেক বুঝতে পারে রাহা অনিকের প্রতি একটা অনুভূতি প্রকাশ করতে চাইছে, কিন্তু অনিকের জীবনে যে অনেক বড় সমস্যা আছে, যা সম্পর্কে বলতেও সকলের সামনে লজ্জা করে তার। কি হলো, যাবে না আমার সঙ্গে? ধারে কাছে বলতে তো দীঘাপুরি ছাড়া কিছুই নেই। না মানে, আসলে কখনো কোনো মেয়ের সাথে। যা, কি যে বলো, শহরে তুমিও একা থাকো, আমিও একা থাকি। তোমার ব্যাকগ্রাউন্ডে যতটুকু জানতে পেরেছি, তুমি এখনো বিয়ে করনি, তাই না? অনেক চুপ। রাহার চোখে মুখে তার প্রতি একটা অন্যরকম মনোভাবনার ঝিলিক খেলে যাচ্ছে। অনিকের মুখে কোনো কথা আসে না। রাহা অনিকের হাতে হাত রেখে বলে, একটু নিজেদেরকে সময় দেওয়াটা উচিত। আমার বোধহয় আমি তোমার প্রতি অন্য কিছু ফিল করছি। তার আগে আমার সম্পর্কে তোমাকে বলে নিতে চাই। দেখো রাহা, এখন আমাকে ফ্ল্যাটে ফিরতে হবে। আসলে বুঝতেই পারছো, একা মানুষ, বাড়ি গিয়ে রান্নাবান্না করতে হয়, তাই। অনি বোঝাতে পারল না যে রাহা তার হাতে হাত রেখেছে বলে তার শরীর উত্তেজিত হতে শুরু করেছে। এক্ষুনি গাড়িতে বসে নিজেকে কোনো কিছু দিয়ে আঘাত না করলে তার শরীরের এই উত্তেজনা প্রশমিত হবে না। অনেকের বাড়িতে অনেক গোপন জিনিস আছে, বড় বড় চাবুক আছে, আছে অনেক রকমের ব্লেড, ছুরি। যখনই শরীরে প্রচণ্ড পরিমাণে উত্তেজনা হয়, শরীরটা গরম হয়ে যায়, তখন নিজেকে আঘাত করতে শুরু করে সে। রাহা অনেকের হাত ছুঁয়ে বুঝতে পারে তার হাতটা ঠান্ডা হয়ে যাচ্ছে, ঘেমে যাচ্ছে সে। এ কি, তুমি এভাবে ঘামছো কেন? রাহা সহানুভূতি প্রকাশ করার জন্য অনেকের গালে হাত রাখে। এতে অনেকের অবস্থা আরো খারাপ হয়। রাহাকে অনেকটা ছিটকে সরিয়ে দিয়েই অনেক বলে, সরি, আমার সময় নেই। রাহা চেয়ার থেকে পড়েই যাচ্ছিল। অন্য সহকর্মীরা ছুটে আসেন। রাহা বলে, ভারী অবাক করা জিনিস তো, ওর হাত ধরলাম আরো দৌড়ে পালালো কেন? বলতে পারবো না ম্যাডাম, তবে অনিক স্যার অনেক কিছুই গোপন করে আমাদের কাছে। কিরকম? এই তো, আপনি আসার মাস কতক আগে সুজাতা বলে একটি মেয়ে এসেছিল। আপনার মতোই সে অনিক স্যারের সঙ্গে আলাপচারিতা করতো। তারপরে বেশ কদিন পর মেয়েটি চিঠি জমা দেয় স্যারের কাছে। সে আর চাকরি করতে চায় না। তাই নাকি? এমন কি ঘটলো যে? বলতে পারবো না। না মানে, ওই মেয়েটির সাথে কি খারাপ কিছু হলে তো নিশ্চয়ই কেস হতো। পুলিশ কেস তো হয়নি। ও ঠিক আছে, তোমরা যাও। রাহা নিজের ফোনটা নিয়ে অনেকের নাম্বারটা ডায়াল করতে গিয়েও থেমে যায়। সে জানলার কাছে আসে। এখানে অফিসের সমস্ত স্টাফদের গাড়িগুলোকে দেখা যায়। অনেকের 4 চাকা গাড়ি, বয়স প্রায় 37-38-এর কাছাকাছি। এই শহরে একা থাকে। পৈতৃক নিবাস পূর্ব মেদিনীপুর। পুজোর ছুটিতে মাঝে মধ্যে বাড়ি যায়, মাঝে মধ্যে কলকাতাতেই কাটায়। তবে বন্ধু বান্ধবের সংখ্যা নেহাত কম নয়, ছেলে মেয়ে মিলিয়ে অনেক। তবুও ছেলেটা কেমন যেন নিজেকে আত্মগোপন করে রাখতে পছন্দ করে। দেখতে পায় রাহা অনেকের গাড়িটা তখনও দাঁড়িয়ে রয়েছে। জানলার কাছে সিট বেল্ট বেঁধে গাড়ির স্টিয়ারিং হাতে অনেক বসে। কিন্তু ওটা কি করছে সে? ডান হাতে কিছু একটা আছে যেটা দিয়ে বাঁ হাতে ছুটতে যায় রাহা। ওপরের 5 তলা থেকে দেখা খুব একটা সম্ভব নয় ভেতরের মানুষের অবস্থান। তাড়াতাড়ি লিফটে উঠে যখন রাহা নেমে আসে, তখনই অনেকের গাড়িটা ভৌ শব্দ করে বেরিয়ে গেল। রাহা ফোনটা নিয়ে ডায়াল করতে থাকে, কিন্তু না, অনেক ফোন রিসিভ করে না। ওর ফ্ল্যাটে যাবে না, অনাধিকার চর্চা হতে পারে। অনেক হয়তো ওর জীবনের গোপন কিছু শেয়ার করতে চায় না বন্ধুদের সঙ্গে। কিন্তু রাহাও ছেড়ে দেবার মেয়ে নয়। সে জেনেই ছাড়বে, কারণ অনেককে তার খুব ভালো লেগেছে। চুপচাপ মানুষ, অফিসের প্রত্যেকের সঙ্গে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক। অফিস পার্টি হলো কিছুদিন আগে, সবার আগেই খেয়ে দিয়ে চলে গেলেন, এক দণ্ডও দাঁড়ালেন না। আর অন্যান্য স্টাফেরা
অনেক রাত পর্যন্ত ছিলেন, কারণ অফিস পার্টিতে মদের সঙ্গে মেয়ে ছেলেও আনা হয়েছিল। যদিও রাহা বেশি রাত পর্যন্ত থাকেনি, তবুও অনেকের এই ব্যবহারটা তার খুব ভালো লাগে। পরের দিন সকাল সকাল রাহা অফিসে আসে। এসেই সকলের কাছে অনেকের খোঁজ করতে থাকে। জানা যায় অনিক স্যার মাত্র 5 মিনিট আগে এসে পৌঁছেছেন এবং তার ক্যাবিনেই আছেন। শরীরটা নাকি একটু খারাপ, হাতে ব্যান্ডেজ করা। একা মানুষ তো, রান্না করতে গিয়ে তাই নাকি হাতটা কেটে গিয়েছে। রাহার মনের সন্দেহটা আরো বেশি গাঢ় হয়, কারণ গাড়িতে সে দেখতে পেয়েছিল অনিককে কিছু একটা করতে, কিন্তু অনিক কি করছিল সেটা রাহা একেবারেই আবিষ্কার করতে পারেনি। মে আই কাম ইন? রাহাকে দেখে অনেকের মুখটা কেমন যেন রংহীন হয়ে যায়। আসতে পারি? কি হলো, আসতে পারি? অনেক কোনো সাড়া দেয় না, বলতে চাইছে যেন দেখতে পাচ্ছ না আমি তোমাকে ইগনোর করছি। তবুও রাহা নিজেই ঢুকে দরজাটা ভেতর থেকে নক করে দেয়। হে কি, দরজা নক করলে কেন? দেখতে চাইছি কি হয়েছে তোমার। হে কি, হাতে ব্যান্ডেজ কেন? এক রাতের মধ্যে কি বাঁধালে বলো তো? ও কিছু না, ওই ছুরিতে সামান্য কেটে গেছে। একা মানুষ, রান্নাবান্না একা করতে হয়। টাকা তো বিস্তর পাও, সব টাকাগুলো কি করো? পিন মারো? কিছু নিজের জন্য খরচ করো। একটা কাজের লোক রাখলেই হয়, দুবেলা রান্না করে দিয়ে যাবে। কতই বা নেবে? 1.5 লক্ষ টাকা মাইনেতে ওটা কিচ্ছুই যায় আসে না। জানি রাহা, কিন্তু আমি কাজের লোক রাখতে ভয় পাই। কেন? চুরি করবে নাকি? কি মানুষ, ওরাও মানুষ বুঝলে, চোর ছেঁচড় হয় না ওরা, ওদেরও মানসিকতা বলে বস্তু আছে। তাছাড়া গরিব মানুষগুলোর সঙ্গে ভালো ব্যবহার করলে না ভগবানও খুশি হয়। আমার তো মনে হয় কাছের নোংরা আত্মীয়র থেকে ওই গরিব মানুষগুলোই অনেক ভালো। রাহা, যেটা জানো না সেটা দিয়ে বেশি কথা বলো না। তাছাড়া তুমি কেন আমার কেবিনে এসেছো? তোমার কাজ নেই, যাও। রাহা খুব দুঃখ পায়। অনেকও বুঝতে পারে অজান্তে সে রাহার হৃদয়ে কষ্ট দিচ্ছে, কিন্তু রাহাকে কষ্ট না দিলে যে অনেক সমাজের কাছে আরো লজ্জিত হবে। একেই ডক্টর বলে দিয়েছে ওর এই অসুখটা কোনোদিন কম বার নয়। যদি নিজেকে কোনোদিন কন্ট্রোল করতে পারে, কিন্তু এই যুবক বয়সে নারী আসবে না এমন তো হতে পারে না। তার উপরে একা থাকা একটা মানুষ, সচ্ছল অবস্থা, দেখতেও খারাপ না, বেশ সুদর্শন। প্রজাপতি সব সময় চারিদিকে ঘুরপাক খাচ্ছে, প্রোফাইলে কত যে লেডি ফলোয়ার। তবুও ভয় হয় অনেকের। তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ, তুমি আমাকে এমনভাবে অপমান করলে বলে রাহা কেবিন থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। রাহার চোখের জলটা শুধু অনেক নয়, অফিসের অনেকেরই চোখে পড়ে। সেই দিন ক্যান্টিনে খেতে বসে রাহুল বলে, কি ব্যাপার বলতো, তোর কি হয় বলতো? কিছুদিন আগে সুজাতা, কেন মেয়েটা চলে গেল বুঝতে পারলাম না, তোকে জিজ্ঞাসাও করিনি। আজকে রাহা, তোকে তো মেয়েটা পছন্দ করে রে। আর এমন তো না যে তুই, দেখ অনিক, তোর পাস্ট লাইফ থেকে বেরিয়ে আসার চেষ্টা কর। এই শহরে তোর অতীত সম্পর্কে কেউ জানে না। তুই শুধু শুধু কেন? রাহুল, তুই তো জানিস ভাই আমার অতীত কতটা বিভৎস, কতটা ভয়ঙ্কর। আমি যে কেন এই রোগে আক্রান্ত হয়েছি, কি রোগ হয়েছে বল আমাকে। অভিক বলে, হাইপার হাইপার সেক্সুয়ালিটি। কি কি বলছিস? এমন কখনো হয় নাকি? হয়, ডক্টর বলেছে। কিন্তু এটা কি করে পসিবল? তুই জিনগত কোনো সমস্যা? তোকে তো আমি ছোট্টবেলা থেকে চিনি, তোর তো এরকম কখনো ছিল না, এখন হয়। ছেলে মেয়ে যখন তখন হয়। কেমন শরীরটা উত্তেজিত হয়ে ওঠে, তোকে আমি ভাষায় বলে বোঝাতে পারবো না রে। আবার এই যে তুই আমার সাথে কথা বলছিস, এই যে তুই আমার হাতটা ধরে আছিস, দেখ আমি কি বিভৎস ঘামছি, আমার এখন ইচ্ছে করছে তোর সঙ্গে। অনেক। রাহুল হাতটা ছেড়ে দেয়, বলে, তুই পাগল হয়ে গেছিস, তুই পশু হয়ে গেছিস, আরো আরো কয়েকটা ক্রিমিনালের মতো হয়ে গেছিস তুই, যারা নাকি নারী পুরুষের মধ্যে কোনো ভেদ রাখে না, যারা পশুদের সঙ্গেও কোনো ভেদ রাখে না। একদম ঠিক, একদম ঠিক বলেছিস। পাবলোকে পুষতাম, মনে আছে তো? তোর বাড়ির কুকুরটা? হ্যাঁ, মেয়ে কুকুর ছিল, মরে গেল কি করে? একবারও তো তোরা খোঁজ করলি না। অনেক, তোর তোর খুব ভালো ট্রিটমেন্ট দরকার, আর সব থেকে বেশি দরকার তোর তোর সঙ্গে বন্ধুর মতো মেশা। তাহলে তুই কেন আমার হাত ছেড়ে দিচ্ছিস? বল, এই রোগটা খুব মারাত্মক, বল, মানুষ মানুষ পাগল হয়ে যেতে পারে, বল। কথাগুলো রাহা শুনতে পেয়ে যায়। ক্যান্টিনে সেও গিয়েছিল খাবার খেতে, অনেকের সাথে সে যেই কথা বলতে গিয়েছিল, কিন্তু
এই কথা শোনার পর রাহা ভয়ে পিছপা হতে শুরু করে। সে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। অনেক বলে, ওই তো রাহা, এই শোনো শোনো শোনো, তুমি তো কালকে আমার হাত ধরেছিলে, বলো আমার হাত বিভৎস ঘাম ছিল না, আমি কেমন উত্তেজিত হয়ে পড়ছিলাম, হ্যাঁ হ্যাঁ বলে অনেক রাহার মুখে রাহার গলায় হাতের স্পর্শ দিতে শুরু করে। তোমরা দুজনই আছো, চলো না আমার সঙ্গে, চলো এসো আমার গাড়িতে। অনেক চিৎকার করে ওঠে রাহুল। অনেক বলে, কিচ্ছু হবে না, কিচ্ছু তো আমার শরীর ঠিক হবে না, আমাকে মার, আমাকে প্রচন্ড জোরে থাপ্পড় মার। রাহা তুমি প্লিজ প্লিজ আমাকে মারো। রাহা দু চোখে হাত দিয়ে ঢেকে কাঁদছে ছেলে মানুষের মতো। রাহা কাঁদলে হবে না, রাহা আমায় মারো, ব্যথা দাও, না হলে আমার এই উত্তেজনা কিছুতেই ঠিক হবে না, আমি বলে প্যান্টের চেনের কাছে হাত রাখে অনেক। ক্যান্টিনে ভর্তি লোক ওর দিকে তাকিয়ে রয়েছে, কেউ কেউ তো মোবাইলে ভিডিও করছে। রাহুল সেই ব্যক্তির কাছে ছুটে গিয়ে বলে, লজ্জা করে না সুজিত, তুই ওর ভিডিও করছিস? অসুস্থ ও, আর তুই ওর সঙ্গে এইভাবে, ফোন রাখ। সকলে মিলে অনেককে বোঝানোর চেষ্টা করে, কিন্তু অনেক ঠান্ডা হয় না। শেষ অবধি রাহা অনেকের গালে ঠাস করে একটা চড় মারলে অনেক ছিটকে পড়ে। তারপর কেটে যাওয়া ঠোঁটে হেসে উত্তর দেয়, থ্যাঙ্কস, জিজ্ঞেস করছিলে না হাতটা কেন কাটা, এই জন্যই কেটেছি, এই কারণে। রাহুল রাহাকে ডাকে, আমার সঙ্গে এসো। রাহা তখনও কান্না করছে। অনিককে বাড়ি পাঠানো হয়েছে, ওর গাড়িটা রাহুল পরে পৌঁছে দেবে ফ্ল্যাটে, অফিসের গাড়িতেই পাঠানো হয়েছে। বস নিজে স্বয়ং অনিকের অবস্থা দেখে বেশ খানিকটা বিভ্রান্ত। ওর ভালো ট্রিটমেন্টের দরকার, তোমরা সকলে মিলে শহরে খোঁজ করো, প্রয়োজনে ছুটি করে ওকে নিয়ে ভেলোরে যাও, তবে ওর ফ্যামিলিতে খবর দিও না, ওর বাপ মার বয়স হয়েছে, আমি জানি ওনারা সহ্য করতে পারবেন না ওনাদের ছেলের এত মানসিক অসুখটা। হ্যাঁ স্যার, আমরা দেখছি কি করা যায়। সুজিত আর রাহুল মিলে রাহাকে ডাকে, তার সঙ্গে প্রিয়া, নন্দিনী সকলেই ছিল। আমাদের তো অনিতাকে বেশ ভালোই লাগে রে, কখনো আমাদের সাথে কোনো রকম আচরণ করেনি, তবে এটা বুঝতে পেরেছি যখনই আমরা একা ওর কেবিনে কোনো প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেতাম, ও আমাদেরকে দেখে বিভৎস পরিমাণে ঘামতো, বারবার রুমালে মুখ মুছতো। এদিকে ঘরে কিন্তু এসি চলছে, আর আমরা বেরিয়ে আসার পরে দরজাটা ভেতর থেকে লক করে দিত। এখন বুঝতে পারছি সত্যি এমন অসুখও হয় রে। হতেই পারে, পৃথিবীতে কত কি ঘটে চলেছে, এখন আমাদের জানতে হবে যে এই অসুখটা ওর কেন হলো। রাহা তখনও কেঁদেই চলেছে। রাহুল বলে, দেখো রাহা, অনিকের যখন 18 বছর বয়স, তখন মেদিনীপুরে ওর বাবা মা গ্রামের একটি মেয়ের সঙ্গে ওকে বিয়ে দিয়েছিল। মেয়েটির নাম চাঁপা কলির মতোই দেখতে। আমার পৈতৃক বাড়ি বীরভূমে। ওর বিয়েতে নিমন্ত্রিত হিসাবে আমি গিয়েছিলাম। কাকু কাকিমাকে জিজ্ঞেস করেছিলাম এত অল্প বয়সে কেন বিয়ে দিলেন। কাকু কাকিমা তখন বলেছিলেন, এই গ্রামের এটাই নিয়ম রীতি বাবা, বিশেষ করে আমাদের পাড়ায় ছেলেপুলেদের বেশি বয়স অবধি আমরা রাখি না, কারণ এই 17-18 বয়সে, বিশেষ করে 19-20 নাগাদই এদের পাখনা বেশি ওড়ে, ভুল পথে এগোয়। বিয়ে দিয়ে দিলে একটা দায়িত্ববোধ ঘাড়ে চাপে, বউকে খাওয়াতে হবে বা বাড়িতে একটা স্ত্রী আছে, সুতরাং গ্রামের আর 5টা মেয়ের কোনো বিপদ হওয়ার সম্ভাবনা থাকে না, তাই আমরা বিয়ে দিয়ে দিই। তাছাড়া বৌমার বয়সও 17 বছর, 18তে পা দেবে সামনের ফাল্গুনে, তাই কোনো বিপদ টিপদ নেই। কিন্তু কিন্তু আপনারা আর একটু দেরি করতে পারতেন, অন্তত গ্র্যাজুয়েশনটা। হ্যাঁ, পড়াশোনা কেন করবে না, শহরে গিয়ে পড়াশোনা করবে। রাহা চুপ করে কথাগুলো শোনে, তাকিয়ে থাকে সে রাহুলের দিকে। রাহুল বলে, বিয়ের পরে অনেক খুব ভালো ছিল, ওর বউয়ের সঙ্গে ওর স্বাভাবিক সম্পর্ক ছিল। চাপাকে দেখে অন্তত বোঝা যায়, ও অন্তত অনেককে দেখে ভয় পেত না, তার মানে ওদের শারীরিক সম্পর্কটা একদম ন্যাচারাল ছিল। তাহলে এরও কি করে হলো? বলছি, পুরোটা বলতে দাও। কলকাতায় পড়াশোনা করার জন্য আমরা এলাম। যখন ওর বাড়ি থেকে রওনা দিই তখন বৌদি কি কান্না। বৌদি মানে চাপা? হ্যাঁ, খুব। তবে ভালো হয়েছিল, ও বাচ্চা কাচ্চা হয়নি। শহরে আসার পরে আমরা ফার্স্ট ইয়ারে ভর্তি হই। এই তো আমি, সুজিত আর অভিক একই মেস বাড়িতে ভাড়া করে থাকতাম। পড়াশোনা করতে গেলে বন্ধু বান্ধবী রাখতেই হয়, এটা তো কমন ব্যাপার, তুমিও জানো।
আমাদেরও ছিল বান্ধবী শ্রীপর্ণা, খুব ভালোবাসতো আমাদেরকে। মেয়েটা পড়াশোনায় তুখর। অনিক, আমি, সুজিত, প্রিয়া সবাই এক জায়গায় বসে আড্ডা দিতাম, গল্প করতাম। অনিকের বিয়ে হয়ে গিয়েছিল বলে খুব খ্যাপাতো শ্রীপর্ণা ওকে। বলতো, বাবা এই ছোট্ট বয়সে বিয়ে করেছো, বুঝি তোমার যৌবনটা পুরো বৃথাই হয়ে গেল। কোথায় আমাদের মতো ফুরফুরে প্রজাপতির সাথে একটু খেলে বেড়াবে তা না। এই কি বলছিস, ধমক মেরে বলেছিল প্রিয়া। সঙ্গে সঙ্গে শ্রীপর্ণা বলেছিল, তুই বল, আমরা শহরের মেয়ে হয়ে আমাদের 19 বছর বয়স হয়ে গেল, আমাদের বাপ্পার আমাদের বিয়ে দেওয়ার চিন্তা নেই। তা না, অনেককে বিয়ে দিয়ে দিয়েছে। কেমন লাগে বলতো? হতেই পারে ওটা ওর গ্রামের রিচুয়াল না ছাই, বাদ দে। নিজের পছন্দের মেয়ের সঙ্গে যাতে ঘনিষ্ঠ সম্পর্ক না করতে পারে বাবা মার এগুলো চাল। তুই এই কথা কেন বলছিস? তো বলবো না। কথাটা গায়ে লেগে গিয়েছিল অনিকের। তারপর থেকেই অনিক শ্রীপর্ণার প্রতি একটু অন্যরকম মনোযোগ দিতে শুরু করে। মেস বাড়িতে অনেক রাত পর্যন্ত আমরা পড়াশোনা করতাম, কিন্তু সেই প্রথম অনিককে দেখলাম। কি কি দেখলে তোমরা? উত্তেজিত হয়ে জিজ্ঞেস করে রাহা। টয়লেটে গিয়েছে তো গিয়েছেই, আর সেখান থেকে অন্যরকম শব্দ আসছে। এই শব্দের সঙ্গে আমরা সবাই পরিচিত। বেরিয়ে আসতেই ওর ক্লান্ত বিধ্বস্ত চেহারাটা দেখতে পাই, আর হাতে দেখি মোবাইল। বললাম, কি করছিলি? এগুলো কিন্তু ভালো না। আমাদেরকে ধাক্কা মেরে সরিয়ে বলে, বাবা মা বিয়ে দিয়েছে কি করতে? গ্রামে বউ রেখে এসেছি। আমার মা বাবার উচিত হয়েছে আমাকে একা পাঠানো? আমার বউটাকেও তো সঙ্গে পাঠানো উচিত ছিল, বল? মেলামেশি লেকচার মারিস না, সর, শরীর আমার টায়ার্ড, এবার ঘুমোবো। সেই দিন থেকেই বুঝতে পারলাম বিপদের শুরু। কথাটা বলে প্রিয়া। আমাকে রাহুল জানিয়েছিল, সুজিত ব্যাপারটা জানতে পারে, তবে বুঝতে পারিনি বিপদটা যে এমন হবে। সেই দিন ছিল বর্ষার রাত। শ্রীপর্ণা এসেছিল মেস বাড়িতে। কোইন্সিডেন্টলি সেই দিন আমরা কেউ ছিলাম না। সুজিত, আমি, রাহুল, আমরা প্রত্যেকে তানিয়ার বাড়িতে গিয়েছিলাম ওর বার্থডে পার্টিতে। অনেকের জ্বর এসেছিল বলে সে থেকে গিয়েছিল, কিন্তু শ্রীপর্ণা যে আসবে ওর কাছে এইটা আমরা জানতাম না। ঠিক পরের দিনই আমরা জানতে পারি শ্রীপর্ণা নার্সিং হোমে ভর্তি। অনেক সেলাই পড়েছে, মারাত্মক অসুস্থ, কথা বলার মতো ক্ষমতাই নেই। দিন 3 পরে শ্রীপর্ণা মারা যায় নার্সিং হোমে। মাথার পেছনে আঘাত লেগেছিল বলে ও সম্পূর্ণভাবে কোমায় চলে গিয়েছিল। 3 দিনের মধ্যেই ওর সমস্ত জার্নি শেষ হয়ে গেল এই পৃথিবীর মাটিতে। তারপরে অনেক, আমি, আমাদের প্রত্যেককেই জেরা করা হয়েছে, কিন্তু পুলিশ কোনো রকম তথ্য পায়নি বলে অনেককে গ্রেফতার করা হয়নি। 3rd ইয়ারটা কোনো রকম কমপ্লিট করে অনেক গ্রামে ফিরে যায়। তারপরে দীর্ঘ বেশ কয়েক বছর ওর কোনো খোঁজ পাইনি আমরা, জানতেও পারিনি চাঁপার কথা। আর আমি তো আর ফিরেই যাইনি, এখানেই থেকে গেলাম। MSc করলাম, এরপরে চাকরি। আমি তো এখন ফ্যামিলি শুদ্ধ এখানে। প্রিয়া বলে, হ্যাঁ, রাহুল তো অনেক বছর হয়েছে কলকাতাতেই সেটেল করেছে, কিন্তু অনেকের খবর বলতে পারবো না। ওর বউটা বেঁচে আছে না মরে গেছে, ওর কোনো সন্তান আছে কিনা। রাহা বেশ খানিকক্ষণ চুপ হয়ে থাকে। এবার বুঝতে পারলে তো অনেকের অসুখের কারণটা? অতিরিক্ত পরিমাণে কামনার আকাঙ্ক্ষায় ওকে শেষ করেছে। কিছুক্ষণ চুপ করে থেকে রাহা বলে, আমাকে জানতে হবে অনেক ট্রিটমেন্ট করায় কোন ডাক্তারের কাছে। মানে কিছু না, সেই ডাক্তারের কাছ থেকে যদি কিছু জানা যায়। এই কথাটা ঠিক বলেছ, বলে প্রিয়া। ওরা সকলে মিলে ঠিক করে সন্ধেবেলা অনেকের বাড়িতে গিয়ে পৌঁছাবে। কিন্তু সেই দিনও মারাত্মক ঝড় বৃষ্টি, কালবৈশাখীর পুঞ্জীভূত মেঘ গ্রাস করছে গোটা শহরটাকে। কলসি কলসি জল পড়ছে। রাহুল ফোন করে প্রিয়াকে বলে, তুই যাবি তো? না রে, আমার মেয়েটার জ্বর এসেছে, বুঝতেই পারছিস, বছর 1.5-এর বাচ্চা। একই ওকে রেখে চাকরি করি বলে কম কথা শুনতে হয় না। তুই সুজিতকে ফোন কর না। করলাম, বেটা ফোন ধরছে না, ঠিক বউয়ের আসলে তলায় মুখ লুকিয়েছে। তুই যাবি না? আমি কি করে যাই বলতো? আর বউটার আবার কি হয়েছে? বৌদির পক্স হয়েছে। এই তো সকালবেলায় বলছিল গায়ে গোটা উঠেছে, কিন্তু এখন দেখছি, এ বাবা, তাহলে তো তোর অফিসে যাওয়াও বন্ধ। হ্যাঁ, এখন বন্ধুটাকে কি করে বিপদে ফেলি? আমি তো রাহাকে ফোন করলাম, ও তো ফোন ধরছে না। কি বলছিস? আবার কোনো মেয়ে একা একা? না, আমার মনে হয় অনেকের সঙ্গে রাহার একটা বোঝাপড়া হওয়া দরকার, বলে প্রিয়া।
যেহেতু রাহা সবটা জানে তাই আমার মনে হয় ও সেফলি থাকবে। কিন্তু অনেক যে কতটা মারাত্মক আমরা তো জানি, কতটা হিংস্রপ্রবণ হয়ে উঠেছিল সেই দিন ক্যান্টিনে। এরপরে ফোনের লাইনটা কেটে যায়। প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়তো টাওয়ার বিপর্যস্ত হয়েছে। প্রিয়া বলে, ইস আর ফোনে লাইন যাচ্ছে না। ওদিকে রাহুল বলে, কি করি এখন? কলিং বেল প্রেস করার মিনিট কতক পর দরজাটা খোলে অনিক। রাহা দাঁড়িয়ে, পরনে নীল রঙের শাড়ি, অপূর্ব সুন্দর মোহময়ী লাগছে। রাহাকে দেখে অনেক মাথা নিচু করে ফেলে, তার মধ্যে তীব্র অপরাধবোধ কাজ করছে। এসো, বলে অনিক। রাহা বলে, মেন ডোরের দরজাটা খোলাই থাক। ঠিক আছে। অনিক আর না করতে পারে না। কথাটা রাহা কেন বলেছে সেটাও অনেক বুঝতে পারে। এ কি লোডশেডিং নাকি? হ্যাঁ, অনেকক্ষণ। বসো, আমি ফ্যান চালিয়ে দিচ্ছি, ইনভার্টার আছে। থ্যাংক ইউ। বসে রাহা। খুব গরম পড়েছিল, এখন ওয়েদারটা বেশ ঠান্ডা হচ্ছে, তাই না বলো, বৃষ্টিতে? হ্যাঁ। তুমি আমার চোখের দিকে তাকাচ্ছ না কেন অনিক? আমি কিছু মনে করিনি। আমি তো জানতাম না তুমি যে এতটা অসুস্থ। বিশ্বাস করো রাহা, আমি 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 ইচ্ছাকৃত করি না। আমি এরকম ছিলাম না, বিশ্বাস করো। আমি এমন হয়ে গেছি। হয়ে গেছো মানে? কি হয়েছিল? ঠিক যেই কথাগুলো রাহুল বলেছে ঠিক সেম কথাগুলোই অনিকও আওড়াতে শুরু করে। বলে, আমার মাথা ঠিক ছিল না। শ্রীপর্ণা আমাকে প্রলুব্ধ করেছিল। ওর কথার পর থেকে আমি ভাবতে শুরু করলাম, তাই তো আমার বাবা মাই কারণে দোষী। আমাকে অল্প বয়সে বিয়ে দিয়ে বিয়ের নামগন্ধ আমাকে শিখিয়েছে। সুতরাং এখন আমি শহরে একা একা কি করে থাকি? তারপর কি? নতুন মোবাইল হাতে পেয়ে আমি পর্নোগ্রাফি দেখতে শুরু করলাম। উফ, সেই তীব্র উত্তেজনা! এই দেখো, আমি এখনো ঘেমে যাচ্ছি, কিন্তু তোমার ভয় নেই। আমি ডক্টরকে দেখিয়েছি, আমি ওষুধটা খেয়ে আসি। দাঁড়াও, আমি ভয় পাচ্ছি না, দরজা খোলা আছে। অসুবিধা হলে আমি চলে যাব, তুমি আমাকে বলো। তারপর আর কি? শ্রীপর্ণা আমার মেসে এলো। কেউ ছিল না তখন আমার কাছে, সব কটাই নিজের বাড়িতে তখন কাজে ব্যস্ত। তনয়ার বার্থডে পার্টিতে গিয়েছিল সব। আমি দেখলাম এই তো সুযোগ, শ্রীপর্ণাকে জড়িয়ে ধরলাম। শ্রীপর্ণা বলল, আজ নাকি ওর নাকি পিরিয়ডের ডেট চলছে। আমি তখন বললাম, তাতে কি হয়েছে? শ্রীপর্ণা বেশ খানিকটা ভয় পেয়ে গিয়েছিল। আমি বুঝতে পারছিলাম ও আমার কামনাকে দেখে ভয় পেয়েছে। ও আমার ভেতরের অন্য অনিককে দেখেছে। সে আমাকে অনুরোধ করে বলে, দেখো অনিক, এখন অনেক রাত হয়েছে, বাড়ি ফিরতে হবে। তাছাড়া আমাকে তনয়ার বার্থডে পার্টিতেও যেতে হবে। তুমি যাবে না? আমার গাড়ি আছে সঙ্গে, চলো। কথাটা শ্রীপর্ণা শেষ করতে পারেনি, তার আগেই ওর মাথায় আমি কি করেছিলে অনিককে জিজ্ঞেস করে রাহা। সে নিজেও বেশ উত্তেজিত। মাথায় একটা বিয়ারের বোতল দিয়ে? মানে? হ্যাঁ, মেরে ওকে অজ্ঞান করে দিই। তারপর ওর পিছনে। রাহা আর শুনতে পারে না, উঠে দাঁড়িয়ে পড়ে। অনিক বলে, আমাকে মারো প্লিজ, আমাকে মারো, নাহলে আমি তোমার ক্ষতি করে দেবো। দাঁড়াও। ড্রয়ার খুলে বিরাট বড় একটা চাবুক বার করে অনিক। রাহার হাতে দিয়ে অনুরোধ করে বলে, এটা দিয়ে আমাকে জোরে জোরে মারো, অর্থাৎ আমার রক্ত বেরিয়ে যায়। নাহলে দাঁড়াও। রান্নাঘর থেকে চাকু নিয়ে এসে বলে, হাতটা কেটে দাও, আমি কাটছি বলে হাতের মধ্যে সজোরে আঘাত করে। রাহা ভয়ে চিৎকার করে ওঠে, না! কিন্তু অনেক কথা শোনে না, যেন সবজি কাটার মতো খচখচ করে সে হাত কাটছে, পা কাটছে। এরপর যখন চাকুটা ওর গলার কাছে উঠে আসে, তখন ছিটকে গিয়ে রাহা ওর হাত থেকে চাকুটাকে ছুঁড়ে ফেলে দেয়। ওর কাঁধ ঝাঁকিয়ে বলে, পাগল হয়ে গেছো তুমি, স্বাভাবিক সুস্থ মানুষ, কেন এমন করছো? কি কারণে করছো? অনেক রাহাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে শিশুর মতো। শরীরে সেই উত্তেজনা নেই। বলে, আমি জানি না রাহা, আমি জানি না। তুমি কার কাছে ট্রিটমেন্ট করাও? জিজ্ঞেস করে রাহা। অনিক বলে, ডক্টর সমীর সামন্ত। অজ্ঞান হয়ে গিয়েছিল অনিক। রাহা বহু কষ্টে তাকে নার্সিংহোমে ভর্তি করে। আজ 3 দিন পর জ্ঞান ফিরেছে অনিকের। ডক্টর ওর মাথার কাছে দাঁড়িয়ে ওর নার্ভ চেক করে বললেন, এই তো, কেমন আছেন আজকে? ভালো ডক্টর। আমাকে এখানে? হ্যাঁ, মিস রাহা সেনগুপ্ত আপনাকে এখানে ভর্তি করেছে। আপনার বন্ধু বান্ধব গত 3 দিন ধরে যাতায়াত করছে, কিন্তু আপনি তো অজ্ঞান ছিলেন।
এখন শরীরটা কেমন লাগছে? বেশ ভালো ডক্টর। আচ্ছা, আমি এখন রাউন্ডে যাচ্ছি, এসে আপনার সঙ্গে কথা বলবো। আপনার অসুখ সম্পর্কে অনেক কিছুই আমরা জানতে পেরেছি। আপনি নিতান্তই সুস্থ মানুষ, আপনাকে অসুস্থ করা হয়েছে। অনেক বেশ খানিকটা অবাক হয়ে যায়। এরই মধ্যে রাহা, রাহুল, প্রিয়া, সুজিত এবং অফিসের বস ঢোকেন। ওই তো সকলে এসে গেছে। ওদের মুখ থেকেই গল্পের আকারে শুনে নেবেন। মাথায় কিন্তু একদম প্রেসার দেবেন না, কেমন? আপনাকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে এবং আপনার ট্রিটমেন্টও শুরু হয়ে গিয়েছে। আমি তো বলবো একজন জীবনসঙ্গী হিসাবে রাহা আপনার জন্য সত্যিই পারফেক্ট। অতীত আঁকড়ে বেঁচে থাকা যায় না মিস্টার অভিক। বর্তমান আর ভবিষ্যৎকে নিয়েই তো চলতে হবে। অতীত তো স্মৃতিমাত্র, শেখাবে আপনাকে আপনার ভুলগুলো। সেই ভুলটা যেন দ্বিতীয়বার আর না হয় সেটাই করার চেষ্টা করুন। ডক্টর বেরিয়ে যাওয়ার পর প্রত্যেকে কেবিনে আসে। রাহার চোখে জল, বলে, কেমন আছো? ভালো, অনেক ধন্যবাদ। সারা শরীরে ব্যান্ডেজ করা। বস বললেন, তাড়াতাড়ি সুস্থ হয়ে নাও ইয়াং ম্যান, সব কাজ পড়ে আছে তো। এই তোমার জন্যে আমার বম্বে ট্রিপ ক্যান্সেল করেছি, বুঝলে? স্ত্রী রেগে খাপ্পা। তাহলে সুস্থ হওয়ার পরে তোমার থেকে কিন্তু একটা পার্টি চাই। হ্যাঁ স্যার, আপনারা না থাকলে বোধহয় আর এই জীবনে সুস্থ হতে পারতাম না। তা বললে কি করে হবে গুরু? বলে রাহুল বসে ওর বেডে। তুই কোন ডাক্তারকে দেখাতি? ডক্টর ডক্টর বলে কাঁপতে থাকে অনেক, যেন মনে করতে পারছে না। রাহা বলে, থাক না, ও যদি মনে করতে না চায়। কিন্তু রাহা, ওকে তো একটু জানিয়ে রাখা দরকার। তুই যেই ডাক্তারকে দেখে ট্রিটমেন্ট করাচ্ছিলি সেই ডাক্তার শ্রীপর্ণার বরদা। শ্রীপর্ণার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য তুই ওই ডাক্তারের ওষুধ খেতি ক্রমাগত, আর তোর মন মস্তিষ্ককে একটু একটু করে শেষ করে দিয়েছিল সেই ওষুধটা। হরমোনিক্যাল পরিবর্তন করে তোর শরীরের মধ্যে হাইপার সেক্সুয়ালিটি বাড়িয়ে দিয়েছিল। তার উপরে তোর ভেতরকার থাকা ওই বিষণ্ণতা, শ্রীপর্ণার মৃত্যুর রহস্য, আর গ্রামের বাড়িতে ফিরে গিয়ে তোরই বিরহে চাঁপাকলির কলেরা হয়ে মৃত্যু, সব কিছুতে তুই নিজেকে দায়ী করতি, আর দায়ী করতি তোর অবাধ যৌনতাকে। শোন বন্ধু, ওই যৌনতা না থাকলে কিন্তু সৃষ্টি সম্ভব না রে। হ্যাঁ, সুস্থ স্বাভাবিকভাবে দরকার, যেটা নাকি ওপরওয়ালা শিখিয়ে পাঠিয়েছেন, বুঝলি? চুপ করে যায় অনিক। রাহার দিকে দৃষ্টি রেখে বলে, অনেক ধন্যবাদ। তোমার বাড়িতে খবর দিয়েছি, খুব শিগগিরই জেঠু জেঠিমারা চলে আসছে, আর ওনারা বলেছে বিয়ে দেওয়ার পরে রাহাকে নিয়ে তুমি এখানেই থেকো। ওনারাও ওখানকার ঘর বাড়ি বেঁচে দিয়ে চলে আসবেন। তোমাকে ছাড়া ওনারাও থাকতে পারছেন না। তোরা কথা বল, আমরা বরং বাইরে যাই। প্রিয়া রাহুল আর সুজিতকে পটিয়ে পাটিয়ে নিয়ে বাইরে আসে। বস অনেকক্ষণ আগেই বেরিয়ে গিয়েছিলেন। রাহা সিটের কাছে বসে অনিকের কাঁটা হাতে হাত রেখে বলে, হচ্ছে উত্তেজনা? ঘামছো? ইচ্ছে করছে? ইচ্ছে তো করছে অনেক কিছুই। ভয় পেয়ে যায় রাহা, বলে, তাহলে আমি এখন যাই। না, যেও না প্লিজ। তবে সেই ইচ্ছের মধ্যে ভালোবাসা আছে, কামনার কোনো পশু নেই। রাহা জড়িয়ে ধরে অনিককে, ওর গালে ঠোঁট রেখে বলে, চিন্তা করো না, রাহা যখন তোমার জীবনে আছে তুমি সুস্থ হয়ে যাবে। শ্রীপর্ণার বরদাকে আমরা সমস্ত প্রমাণ পুলিশের কাছে জমা দিয়ে গ্রেপ্তার করিয়েছি। ওই লোকটির সঙ্গে তোমার আবার আলাপ হবে কিন্তু কোর্টে। কিন্তু ভয় পেয়ে যেও না, খবরদার। কিন্তু শ্রীপর্ণার মৃত্যুর জন্য তো আমি দায়ী। ও আমাকে না, শ্রীপর্ণাকে দিয়েই শ্রীপর্ণার দাদা ওই ওষুধের কাজটা করাতো। শ্রীপর্ণাই তোমার খাবারে প্রথম ওষুধ মিশিয়ে দিয়েছিল। তুমি হয়েছিলে ওদের গিনিপিগ, তুমি বুঝতেও পারোনি। ওর দাদা সবটা স্বীকার করেছে আমাদের চাপে পড়ে। তুমি এখন সুস্থ থাকো গো। বলে রাহা উঠে আসছিল, কিন্তু বহু বছর পর ঠিক চাঁপাকলিকে যেভাবে বুকের মধ্যে আঁকড়ে ধরেছিল অনিক, সেইভাবে শক্ত করে আঁকড়ে ধরে ওর কপালে একটা চুম্বন করে। অনিক নিজের শরীর দিয়ে বুঝতে পারে আজকে আর উত্তেজনায় প্রশমিত হচ্ছে না কোনো অঙ্গ প্রত্যঙ্গ, বরং শরীরটাও জানান দিচ্ছে সে সুস্থ স্বাভাবিক যৌবনে ফিরে এসেছে। আকাঙ্ক্ষাও এখন বশবর্তী হয়েছে নিজের হাতে। শেষ হলো আজকের গল্প। আমি আশা করি একটি নতুন অনুভূতি এবং ভাবনা নিয়ে ফিরে যাবেন আপনারা।
প্রতিটি গল্প এবং চরিত্রের মধ্য দিয়ে আমি আপনাদেরকে একটি অনন্য ভ্রমণে নিয়ে যাবার চেষ্টা করেছি। এই কল্পনার জগতে আমরা একসাথে বিভিন্ন অভিজ্ঞতার সাক্ষী হয়ে উঠলাম। আপনারা যদি এই গল্পগুলো উপভোগ করে থাকেন এবং কিছু ভাবনার খোরাক পেয়ে থাকেন, তবে অবশ্যই আমার পরবর্তী কল্পনার গল্পের জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ এবং এই যাত্রা আপনাদের অবশ্যই অব্যাহত রাখুন। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকবেন বন্ধুরা। দেখা হবে আগামীকাল অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে নিয়ে ঈশ্বরের কাছে এটাই কামনা করি। শুভরাত্রি।